সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তাপ তাপগতিবিদ্যা বিকিরণ কোর্সের 14তম লেকচারে সকলে সংযুক্ত আছো। আজকে যে বিষয়ের উপরে তোমাদের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হলো কোর্সের 8ম অধ্যায় তথা বিকিরণ সূত্র। আজকের যে বিষয়গুলোর উপরে তোমাদের আলোকপাত করা হবে তা হচ্ছে ভিনের সূত্র তথা বিকিরণ যে সূত্রটি রয়েছে, তারপর রেলে জিন্সের সূত্র আর সর্বশেষে প্লাঙ্কের সূত্র। তোমরা প্রথম ক্লাসে বিকিরণের সাধারণ যে বিষয়গুলো জানার দরকার সেগুলো জেনেছো, কৃষ্ণ বস্তুর ধারণা জানা দরকার তাও জেনেছো, এবং সেখানে তোমরা কারশফের সূত্র এবং স্টিফেন বোলজম্যানের সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো। যা হোক, যেহেতু আজকে আমাদের বিকিরণ সূত্র নিয়ে আলোচনা, তাহলে ধারাবাহিকভাবে আমি আজকের আলোচ্যসূচি অনুযায়ী আমার আলোচনা সামনের দিকে এগিয়ে নিতে চাই। তোমরা প্রয়োজনীয় অংশগুলো নোট করে নিবে। কৃষ্ণ বস্তু বিকিরণ। তোমরা কৃষ্ণ বস্তুর সম্পর্কে ধারণা পেয়েছো। তাহলে এই কৃষ্ণ বস্তুর যে বিকিরণ হয় তার একটি কিন্তু ইচ্ছা মতন হয় না, তা একটা নিয়ম কানুন মেনে চলে। এক্ষেত্রে আমরা যদি এখানে তোমরা একটি গ্রাফই আমি প্রথমে আলোচনা শুরুতে নিয়ে এসেছি এজন্য যে এটার ধরনটা সম্পর্কে ধারণা এবং সেটাই অ্যানালাইসিস করব আমরা। এখানে দেখো ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য ভার্সাস এখানে দেখো এখানে কি দিয়ে আছে রেডিয়েশন ইন্টেন্সিটি। তার মানে এখানে শক্তি ঘনত্বের সাথে আমরা এটাকে তুলনা করতে পারি বা শক্তির তীব্রতা। তাহলে এখানে যে বিকিরণের যে তীব্রতা হবে তার সাথে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে তীব্রতার পরিবর্তন কিরকম হয় সেটা কি আমরা মূলত এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, প্রথমে গ্রাফটি একটি নির্দিষ্ট পিক পর্যন্ত উঠে যায়, তার মানে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে একটি সর্বোচ্চ মানে পৌঁছায়। তারপর সেখান থেকে আবার তরঙ্গদৈর্ঘ্য হ্রাসের সাথে সাথে বৃদ্ধির সাথে সাথে বিকিরণ ইন্টেন্সিটি কিন্তু কমতে থাকে। তার মানে একই বস্তুর বিকিরণের নেচারটা ব্যাখ্যা করতে যেয়ে দুইটা ধরনের আমরা ভিন্নতা পাই। একটা পাচ্ছি যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছানোর পূর্বে এবং পরবর্তীতে পেয়েছি সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর পরে। তার মানে দুইটা নেচার, এক ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, রেডিয়েশন বাড়ছে, আবার পরবর্তীতে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে রেডিয়েশন কমে যাচ্ছে। আর তোমরা জানো যে বিকিরণ হচ্ছে এটা আসলে ফোটন কণা, একটা ফোটন কণা নিঃসৃত হচ্ছে। এটাকে আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। যাই হোক, আমরা এই প্রসঙ্গে পরে আসছি। এখন যে বিষয়টি দেখবে, এখানে তোমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। এটা হলো তাড়িৎ চুম্বকীয় তরঙ্গাকারে যেহেতু সঞ্চারিত হয়, তোমরা বিকিরণের বৈশিষ্ট্য গত ক্লাসে সংযুক্ত ছিলা, তোমরা জানতে পেরেছো। তাহলে এখানে সেই তরঙ্গ দৈর্ঘ্যের প্যাটার্নটা দেখো। এখানে প্যাটার্নটা তোমরা লক্ষ্য করেছো যে একটি প্যাটার্ন মেনটেন করে, এটা ভিভ জায়ার। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিউটনের যে রংধনুর যে বিষয়টি আছে, কারণ এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিকিরণের ক্ষেত্রে আমরা আলোর ক্ষেত্রে হচ্ছে তখন আমরা এটা দেখতে পাই। সেক্ষেত্রে এটুকু হচ্ছে ভিজিবল প্যাটার্ন। এবং তার আগে হলো আল্ট্রাভায়োলেট প্যাটার্ন, তারপরে এটা হলো অবলোহিত প্যাটার্ন। এই রকমের আমরা দেখতে পাই। তো শুধুমাত্র আমরা এই অংশটুকুই দেখতে পাই। আচ্ছা, এটা হলো আলো দেখার ক্ষেত্রে। কিন্তু তাপটা যখন একটা বস্তু থেকে নিঃসৃত হয়, সেক্ষেত্রে আমরা তাপ ও আলো দুইটা একত্রেই পেয়ে থাকি। যদি গরম করা হয় বা সেক্ষেত্রে আমরা দুইটাই একত্রে পেয়ে থাকি। তাহলে এরকমের হয়, এবং তার যে তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়। এই জায়গাটুকের মধ্যে 4 থেকে 700 এতটুকু হয়ে থাকে। তাহলে এখন আমরা এটা মূল আকর্ষণ না, মূল বিষয় না। আমাদের মূল বিষয় যেটা রয়েছে সেটা আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। এখানে সেই প্যাটার্নটাই এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে।
আম আ বেনি, আশা কলা, তাহলে সেইভাবে আমরা এটাকে সাজাতে পারি। শিক্ষার্থীরা, সূত্রের ১ম এই রয়েছে ভিনের সূত্র। ভিনের সূত্রটি বিকিরণ সূত্রের মধ্যে অন্যতম একটি প্রভাব বিস্তারকারী সূত্র। এই ভিনের সূত্র ২ টি। একটি হলো সরণ সূত্র, আরেকটি হচ্ছে পঞ্চঘাত সূত্র। তাহলে ১ম এই আসি ভিনের সরণ সূত্রে। সরণ সূত্রে বিজ্ঞানী ভিন, যার উচ্চারণ এখানে দেখো তোমরা, একটা জার্মান উচ্চারণ, সেখান থেকে এটাকে উচ্চারণটা এভাবে আমরা ভিন বলে থাকি, আসলে WEIN। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো শিক্ষার্থীরা, এখানে একটা সূত্রের অবতারণা করা হয়ে রয়েছে। একটা কৃষ্ণ বস্তুর যদি এখানে দেখো আহ আহ, পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি সর্বোচ্চ বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, আমরা ল্যামডা এম বা ল্যামডা ম্যাক্সিমাম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তোমরা বুঝতে পারছো মনে হয়। তাহলে আমরা এটাকে যদি লিখে থাকি শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই ক্ষেত্রে দেখো, আমরা এভাবে লিখতে পারি যে কৃষ্ণ বস্তু থেকে সর্বোচ্চ বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করো, সর্বোচ্চ বিকিরণের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু সর্বোচ্চ না, সর্বোচ্চ বিকিরণের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবে, এই যে সর্বোচ্চ বিকিরণ হচ্ছে এখানে, এই জায়গার যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবে, ম্যাক্সিমাম মানটা, সেই তরঙ্গ দৈর্ঘ্য ওই কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রা, একটা কৃষ্ণ বস্তু তার পরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতে, মানে তাপমাত্রা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। তাহলে এইটা যদি হয়, এই ক্ষেত্রে আমরা এটাকে যদি সরলীকরণ করি ভিনের সূত্রকে, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ম্যাক্সিমাম ইকুয়াল টু কে বাই টি। এটাকে অনেক ক্ষেত্রে বি দ্বারা প্রকাশ করা হয়, অনেক সূত্রে ভিনের সূত্রে এটাকে বি দ্বারা, কিছু কিছু জায়গায় বি দ্বারা প্রকাশ করে। তার মান হলো 2898 মাইক্রোমিটার কেলভিন। ঠিক আছে, মাইক্রোমিটার কেলভিন। এটা হলো কনস্ট্যান্ট মান, ভিনের সূত্রে পরীক্ষামূলকভাবে আমরা এটা পেয়ে থাকি। তাহলে এটা ভিনের সূত্রের ক্ষেত্রে আমরা অঙ্ক যদি পরীক্ষায় প্রশ্নে আসে, আমাদের অঙ্কের ক্লাসগুলোতে তোমরা দেখবে, তখন এই সূত্রটি প্রয়োগ করতে গেলে এই মানটাকে আমরা মনে রেখে এটা খাতায় উপস্থাপন করতে হবে। তাহলে এটাই হলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানলাম, ভিন ডিসপ্লেসমেন্ট ল, অর্থাৎ ভিনের সরণ সূত্র। শিক্ষার্থীরা, এবার আসো আমাদের পরবর্তী আরেকটি সূত্রে, সেটা হলো ভিনের পঞ্চঘাত সূত্র, ফিফথ পাওয়ার ল। এটা কি বলেছে, যে একটা কৃষ্ণ বস্তু থেকে সর্বোচ্চ বিকিরণ হবে ওই কৃষ্ণ বস্তুতে যে পরম তাপমাত্রা থাকবে তার পঞ্চঘাতের সমানুপাতিক। পঞ্চঘাতের সমানুপাতিক মানে কি, ফিফথ পাওয়ার, পাওয়ার হবে কত, 5। তাহলে এই ফিফথ পাওয়ারের সমানুপাতিক এখানে তোমরা দেখতে পাচ্ছ সূত্রে। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ই ম্যাক্সিমাম ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। তাহলে এক্ষেত্রে, তাহলে এখন সর্বোচ্চ বিকিরণের ক্ষেত্রে আমরা এই আগের যে গ্রাফটা দেখেছিলাম, তাহলে এটা হলো সর্বোচ্চ বিকিরণের ক্ষেত্রে বিকিরণ শক্তি বা ঘনত্ব। আর এটার যদি কৃষ্ণ বস্তুটা কৃষ্ণ কায়ার পরম তাপমাত্রা, তোমরা জানো পরম তাপমাত্রা হলো কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। তার মানে যে সেলসিয়াসের তাপমাত্রাটাই থাকবে তার সাথে 273 যুক্ত করে আমরা কেলভিন তাপমাত্রা পেতে পারি। এই কেলভিন তাপমাত্রা তখন পাওয়ার 10⁵ এর সমানুপাতিক হবে। এটা হলো ওই, তার মানে তাপমাত্রা যত বাড়বে শক্তি ঘনত্ব তত বেড়ে যাবে। কিন্তু সরণসূত্রে শিখেছিলাম সর্বোচ্চ বিকিরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আবার কমে যাবে, এটাই। তাহলে আমরা এই দুইটা সূত্রের একটা আমরা রেডিয়েশন লটাকে আমরা এভাবে ম্যাক্সিমাম জায়গাগুলো কোথায় হয় সেই জায়গাটায় তোমাদের এখানে গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ল্যামডা ম্যাক্সিমাম, আর এখানে ল্যামডা ম্যাক্সিমাম এক একটা টেম্পারেচারের জন্য এক একটা টেম্পারেচার। এই যে দেখো টেম্পারেচার যখন 3500 3500, তখন এখানে পরীক্ষামূলকভাবে এভাবে পেয়েছে। তাহলে এইভাবে এক একটার জন্য টেম্পারেচার রাইজ করার সাথে সাথে পিকটাকে আগে থেকে কি হয়, আগে ডাউন হয়। তাহলে আমরা গ্রাফের নেচার গুলো আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি হয়ে থাকে শিক্ষার্থীরা, এখন দেখো ভিনের ডিস্ট্রিবিউশন ফর্ম, ভিনের সূত্রের ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মে যদি শক্তি বন্টন সূত্র হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে দেখাতে পারি পরীক্ষা আমাদের ম্যাথমেটিক্যালি সমাধান করে। এটা তোমরা দেখতে পাবে, এইটা এটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কি, আমরা এখান থেকে নিতে পারি ই ল্যামডা ইকুয়াল টু সি ওয়ান ল্যামডা টু দি পাওয়ার 5 ই মাইনাস সি টু ল্যামডা টি। এটা হলো, তার মানে মূল কথা হচ্ছে শক্তি ঘনত্ব যেটা পাওয়া যাবে, শক্তি ঘনত্ব, সেক্ষেত্রে আমরা এই মানটা পেতে পারি।
ঠিক আছে? তোমরা এটা নিচে নোট করে নিয়েছো। তাহলে আমরা C1 এখানে ২ টা কনস্ট্যান্ট এর মান ২ টা এরকম আমরা পেয়ে যাই। আর এটা হলো শক্তি বন্টনের ক্ষেত্রে ভিনের সূত্রের গাণিতিক প্রকাশ। তাহলে আসলে এই গাণিতিক প্রকাশটা কিন্তু বাকি আগের যে ২ টি সূত্র রয়েছে, আমরা যে সূত্র ২ টি আলোচনা করেছি, সেই ২ টিরই কিন্তু একটি রূপ মাত্র। এটাকে আমরা প্রমাণও করতে পারি। আচ্ছা যাই হোক, আ আমরা এক্ষেত্রে এখানে আরেকটি গ্রাফ দেখতে পাচ্ছি। তোমরা এখানে নিশ্চয়ই নোট করে নিচ্ছ এই গ্রাফটিকে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইনটেনসিটি আ এখানে আমরা যদি তরঙ্গদৈর্ঘ্যের সাথে পরিবর্তিত হয় তাহলে আমরা বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এভাবে একটা গ্রাফ পেয়ে থাকি। তোমরা এই গ্রাফগুলো কিন্তু একই ধরনের মেসেজ দেয়। আমরা একেকটা প্রসঙ্গের ক্রমে আমি একেকটা গ্রাফকে নিয়ে এসেছি তোমাদের আলোচনা বা বোঝার স্বার্থে। আ সেই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আ আমাদের এটা হয়ে গেল। এখন এখানে দেখো, আ এখানে সেই প্যাটার্নটা দেখানো আছে যে তোমরা জানো যে এইভাবে যদি একটা প্যাটার্ন তৈরি হয় তার আগে বেগুনির যে জন্য তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে আগের ছোট তরঙ্গদৈর্ঘ্য সেটা আল্ট্রা ভায়োলেট রে, এবং পরে লালের চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য হবে ইনফ্রারেড রে। এভাবে ২ টা রে পাওয়া যায়। যে আজকের যে আলোচনা সেটা আমরা দিয়েছি। আর এখানে দেখো একটা বিষয় তোমরা খেয়াল করেছো কিনা, আ এখানে যে পিক পয়েন্টার প্রতিটি গ্রাফের জন্য একেকটা তাপমাত্রার পিক পয়েন্টটাকে একটা গ্রাফে যদি আমরা সবগুলো পিক পয়েন্টকে যোগ করি, তা এভাবে একটি গ্রাফের মান আবার পেয়ে যাই আমরা। এই। তাহলে এটা হয়ে গেল। আ এখন আমরা দেখে থাকি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখন এক্ষেত্রে আমাদের আ এই আলোচনা থেকে আমরা নিতে পারি, তোমাদের এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, তোমরা এখানে দেখো আমরা ভিনের সূত্রের প্রয়োগটা দেখতে চাই। তো ভিনের সূত্রে যদি আমরা প্রয়োগটা দেখতে চাই, তোমরা সেই ক্ষেত্রে এই প্রয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা একটু তোমরা একটু দেখো। আম এখানে একটা তুমি এখানে একটা গ্রাফ দেখতে একটা চিত্র দেখতে পাচ্ছ। আর এখানে আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়ার কথা জানি। আ গ্রিন হাউস প্রতিক্রিয়া আসলে গ্রিন হাউস কি? তোমরা এটা কি বলতে পারো? তাহলে এই গ্রিন হাউস কি? অ্যা এ এ এ এ এটাকে আ তোমরা কিভাবে ব্যাখ্যা করবে? সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসার জন্য আমরা এটাকে ব্যাখ্যা করে দেখাতে পারি। অ্যা সেক্ষেত্রে তোমাদের আলোচনার আ তো আমরা এখান থেকে নিতে পারছি। আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি লিখছো কেউ? তোমাদের মধ্যে থেকে কেউ লিখছো কিনা? আচ্ছা তোমরা এখানে ওইটা নোট করার জন্য এখানে এটা লিখবে না। এখানে বিষয়টা দেখো। আ এখানে দেখা যাচ্ছে, এম এখানে এই যে এটা গ্রিনহাউস প্রতিক্রিয়াকে আমরা ব্যাখ্যা করতে পারছি। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো একটা গ্রিনহাউস দেয়া আছে। গ্রিনহাউস মানে কি? কাঁচের ঘর। শীতপ্রধান দেশে, যে দেশে শীতপ্রধান দেশে সেই ক্ষেত্রে এখানে দেখো একটি কাঁচের ঘর আছে। এই কাঁচের ঘর। এখন এই কাঁচের ঘর আ আ যখন থাকবে, আ এখানে এই যে কাঁচের ঘরটি, এই কাঁচের ঘরের মধ্যে তাপ আসে। বাইরে থেকে তাপ এবং আলো ২ টোই আসে। এখন এই তাপটা যখন আসে তখন আ আ একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে নিয়ে প্রবেশ করে। তাহলে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কাঁচ হলো কুপরিবাহী পদার্থ। খেয়াল করো। কাঁচ হলো কুপরিবাহী পদার্থ। এখান থেকে কিন্তু খুব সহজে প্রবেশ করতে পারে। এখান থেকে খুব সহজে এখানে প্রবেশ করতে পারে। এই যে এখানে খুব সহজে প্রবেশ করতে পারে। আচ্ছা। এখন খুব সহজে যখন প্রবেশ করতে পারে, কিন্তু এই তাপটা যখন এখানে প্রবেশ করলো, তাহলে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য প্রবেশ করলো। ভিতরে এসে তাপটা পরিবেশে ছড়িয়ে যায়। এখন তাপটা ছড়িয়ে গেলে সেই তাপমাত্রাটা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে সেই তরঙ্গদৈর্ঘ্য কি? ল্যামডার মানটা বেড়ে যায়। ল্যামডা মান বেড়ে গেলে বিপরীত দিক থেকে আর কিন্তু বের হইতে পারে না। ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আ আমরা এই যে ভিনের সূত্রে এই বিষয়টাই দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আর তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক ব্যস্তানুপাতিক।
তাপমাত্রা যখন বেশি থাকে তরঙ্গদৈর্ঘ্য তখন ছোট থাকে। তখন প্রবেশ করতে পারে। কিন্তু তাপমাত্রা যদি কমে যায়, মানে পৃথিবীতে যখন চলে আসে বা পরিবেশে এখানে পরিবেশ আছে, বিভিন্ন গাছ-গাছালি রয়েছে এই কাঁচের ঘরে, তারা কিন্তু ওই তাপটা বের হতে পারে না। তাহলে এই তাপটা তাহলে আস্তে, আস্তে গ্রিন হাউস এই কাঁচের ঘরটা কিন্তু গরম থাকে। তাহলে ভিন্ন সূত্রের সাহায্যে কাঁচের ঘর গরম থাকে কিভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এই ধারণাটাকে আমরা মূলধন করে আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়াকে ব্যাখ্যা করতে পারি, যেটা পৃথিবীর ক্ষেত্রে তোমরা জানো বহুল আলোচিত গ্রিন হাউস প্রতিক্রিয়া। এখানে তোমরা গ্রিন হাউস প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ। এখানে গ্রিন হাউস প্রতিক্রিয়া কি? গ্রিন হাউস ইফেক্ট। মনে করো এই যে পৃথিবীর বায়ু বলা রয়েছে অ্যাটমসফিয়ার যে বায়ুমণ্ডল রয়েছে এখানে এইটা এখানে এখন এই যে সূর্য থেকে তাপটা আসলো, কারণ ল্যাম্বডার মান ছোট ছিল, প্রথম প্রবেশ করলো। এখন তাপটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তাহলে এবার তাপটা ছড়িয়ে পড়ার ফলে কি হলো? শিক্ষার্থীরা, তাপটা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তখন কি তাপমাত্রা কমে গেল? তাপমাত্রা কমে গেলেও কি হলো? তাহলে ল্যাম্বডার মানটা আ আ তখন ল্যাম্বডার মানটা বেড়ে যায়। আর ল্যাম্বডার মান বেড়ে হয়ে গেলে এই বলয় ভেদ করে আর যেতে পারে না। তাই তাপটা পৃথিবীতে থেকে যায়। আর পৃথিবীতে থাকার ফলে কি হলো? এই তাপটা আস্তে, আস্তে গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটাকে বলছি বিশ্বের উষ্ণতায়ন। তার মানে এটা আ গ আ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ক্রমান্বয়ে তাপটা বেড়ে যাচ্ছে পৃথিবী। আর এই তাপ বৃদ্ধির ফলেই শিক্ষার্থীরা আ আমরা শীতপ্রধান দেশে বরফ গলা শুরু করে। আর শীতপ্রধান দেশে যদি বরফ গলে তাহলে কি হবে? জলের স্তরে উচ্চতা আ বেড়ে যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, জলরাশির উচ্চতা বেড়ে যায়। এর ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হয় এবং গ্রিনহাউস প্রতিক্রিয়ার আমরা সম্মুখীন হয়ে বিপদগ্রস্ত হয়ে থাকি। তাহলে এইটাকে আমরা গ্রিনহাউস প্রতিক্রিয়া ভিন্ন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা আরেকটি বিষয় আমাদের তাহলে আমরা ভিনের সূত্রটি জানলাম। তাহলে এবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রে চলে আসি, সেটা রেলে জীন্সের সূত্র। তাহলে ভিনের সূত্রটা আমরা এই পর্যন্ত ব্যাখ্যা দিতে পারলাম। তার মানে ল্যামডার মান বৃদ্ধির সাথে, সাথে আমার রেডিয়েশন ইনটেনসিটি বেড়ে যাচ্ছে। যে সূত্রটা আমরা দেখলাম। কিন্তু এই সর্বোচ্চ মানের পর আস্তে, আস্তে কিন্তু ল্যামডার মানটা বৃদ্ধির সাথে, সাথে ইনটেনসিটির মান কমে যাচ্ছে। অথবা বিপরীতভাবে বলি, যদি উল্টা ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাখ্যা কিন্তু আবার ভিন্ন সূত্র দিয়ে করা যাচ্ছে না। তাহলে এটা কিভাবে হলো? তাহলে একটি কৃষ্ণ বস্তুর বিকিরণই ২ ভাবে হয়ে থাকে। তাহলে আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারছি না। তার মানে অ্যা আমি যদি তাহলে এই ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী রেলে জীন্স একটি সূত্রের অবতারণা করেন, যাকে রেলে জীন্সের সূত্র বলা হয়। তাহলে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে যে ব্যাখ্যা দেয়া হয় সেটা ভিনের সূত্র থেকে, কিন্তু উচ্চতর তরঙ্গদৈর্ঘ্যের যে ব্যাখ্যা, এই যে এই জায়গাটার পরে তো উচ্চতর তরঙ্গদৈর্ঘ্য, এই ব্যাখ্যা করার জন্য আমাদের কিন্তু আ আ এইটার পরে ব্যাখ্যাটি এটা হলো ভিনের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করে ফেললাম। আর ভিনের ক্ষেত্রে আর এটা হলো রেলে জীন্সের সূত্র। রেলে জীন্স। তাহলে এই জায়গাটা আমরা রেলে জীন্সের সূত্র হিসেবে আমরা যদি অভিহিত করি, তাহলে এখানের ব্যাখ্যাটা রেলে জীন্স দিয়ে থাকেন, তাকে এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে আমরা এভাবে দেখতে পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সূত্রটা, এটা গাণিতিক রূপে দেয়া আছে, এটাকে প্রমাণও করা সম্ভব হয়। আমরা সেটাও কিছু এই আমাদের পরবর্তী স্লাইড গুলোতে দেখবো। তাহলে এখানে এনার্জি ডিস্ট্রিবিউশন ল্যামডা এবং ডি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে এইচ বা 8 পাই কেটি, কে মানে বোলজম্যান ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা, আর হলো তরঙ্গদৈর্ঘ্য ইনটু দি পাওয়ার ইনটু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এটা কি রেলে জিন্সের সূত্র বলা হয় ফর লং ওয়েভলেন্থ। ঠিক আছে? ওয়েভলেন্থটা যখন বেশি, কারণ এদিকে ওয়েভলেন্থ বেশি। এই ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। তাহলে তোমরা এটার ধারণা মনে হয় ক্লিয়ার হয়েছে। তার মানে সর্বোচ্চ রেডিয়েশনের জন্য পিক ভ্যালুতে আসার আগে যে ব্যাখ্যাটা দেয় সেটা বেইনের সূত্র স্যাটিসফাই করে, এবং পিক ভ্যালুর পরে যেটা হয় সেটা রেলে জীন্স ব্যাখ্যা করে। তার মানে একসাথে দুইজনে পারছে না, কিন্তু ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার জন্য তোমরা তো জানো যে ব্যর্থতা থেকেই বিজ্ঞানীরা আ এটা গবেষণা চালিয়ে যান এবং পরবর্তীতে তার সমাধান ঠিকই পেয়ে যান। তাহলে সেই সমাধানই করতে সক্ষম হয়েছেন ১৯০০ সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাংক তার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্বটি তোমরা ইতিপূর্বে জেনেছো। তারপরও আমি আবার বলছি, তোমরা জানো যে যেকোনো
আলো বা তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে যেকোনো বিকিরণ যদি হয়, তাই বিকিরণের যে তরঙ্গ বিকিরণ হয় তা নিরবিচ্ছিন্নভাবে হয় না, বরং বিচ্ছিন্ন মানে হয় গুচ্ছাকারে। আর এই গুচ্ছগুলোর প্রত্যেকটা নাম হলো একেকটা কে বলা হয় ফোটন। তাহলে এই ফোটন কণা বা তথা কোয়ান্টাম, তাহলে এই কোয়ান্টা এই ফোটন বা কোয়ান্টা বা এই প্যাকেটগুলোর নাম কোয়ান্টা বা ফোটন সেভাবে নিঃসরণ হয়। সেই কোয়ান্টাম তত্ত্ব থেকে আমার এইটার ব্যাখ্যাকে আমরা নিয়ে আসি। সেই ব্যাখ্যাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে এই সূত্রটি এখানে এস্টাবলিশ করা যায়। এভাবে একটি সূত্র পাওয়া যায় এবং ওয়েভলেন্থের সাথে এইভাবে একটা সূত্র আসে। সেই সূত্রের একটি ডেসক্রিপটিভ রূপ এখানে আমরা এক্সপ্যান্ডেড রূপ এখানে দেয়া আছে। তাহলে এখানে যদি আমরা দিয়ে থাকি, এখানে তুমি টার্ম গুলোর সাথে পরিচিত, তাহলে এখানে আমরা জানি, তোমরা জানো বিকিরণের জন্য আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য আসে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা, নিউ মানে বিকিরণ কম্পাঙ্ক। এভাবে যদি আমরা প্রকাশ করি, তাহলে এইভাবে একটি গাণিতিক সূত্র পাই। এই সূত্রটাই হলো প্লাঙ্কের সূত্র। এবং মজার ব্যাপার হচ্ছে কি, তোমরা এই প্লাঙ্কের যে সূত্রটি রয়েছে, এই সূত্রটি কিন্তু মানে আগে পরে মানে শর্ট ওয়েভলেন্থ এন্ড লং ওয়েভলেন্থ উভয় ক্ষেত্রেই ব্যাখ্যা করতে স্যাটিসফাই করে। এজন্য এটার একটা বিশাল সফলতা রয়েছে এবং এটা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং প্রমাণও করা যায়। এখন আমাদের তো এখানে যেহেতু অনলাইন ক্লাসের এই পরিসরটা একটু কম, যে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আলোচনা করার সুযোগ কম, আমরা স্বাভাবিক পরিস্থিতির ক্লাসে তোমাদের জাস্ট একটু আম আ এখানে পড়াশোনার গতিশীল করার জন্য জাস্ট আমাদের বেসিক ধারণাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা বই স্টাডি করলে আশা করি তোমরা পারবে। এখন এক্ষেত্রে দেখো, শিক্ষার্থীরা তোমরা কিছু বিষয় এখানে নোট করে নাও। সকলের আ আ কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, আমি কয়েকটা কথা বলব। তোমরা এই বিষয়গুলো যারাই আছো একটু করে নাও। এখানে দেখো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে দেখছো? আচ্ছা, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আ আ ক্ষেত্রে ল্যামডার মান বৃদ্ধির সাথে, সাথে শক্তি ঘনত্ব বৃদ্ধি পায়। ব্র্যাকেটে লেখো ভিনের মতে। আচ্ছা, ২ নাম্বার কথাটি হচ্ছে কিন্তু দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে দীর্ঘ দৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মান হ্রাস পেতে থাকলে শক্তি ঘনত্ব তখন বৃদ্ধি পায়। তার মানে ২ টা বিপরীত। এটা হলো রেইলে জিন্সের ধারণা। ঠিক আছে? দেখো, এই ধারণা দুটি হলো ক্লাসিক্যাল বা চিরায়ত। তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ এই ২ টা ধারণা, আ ভিনের সূত্রের ধারণা এবং রেলে জিন্সের ধারণাটা কি চিরায়ত, ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণা। এটা মডার্ন ফিজিক্স, আ আ এটা এটা ক্লাসিক্যাল, কারণ ২ টা ঘটনা আ একই সাথে একসাথে পারে না। তাহলে এই কথাটা তাদের একটা ব্যর্থতা। এবং কিন্তু পরীক্ষালব্ধভাবে আমরা যেটা পাই, এই ব্যাখ্যাটা দিতে ব্যর্থ হয়। ক্লাসিক্যাল ফিজিক্স, রেলে জিন্স এবং ভিনের সূত্র ব্যাখ্যা দেয়। এবং এই সূত্র দুটো একত্রে রেডিয়েশন থিওরিটাকে ব্যাখ্যা দিতে পারে না পুরোপুরি। এটা পরীক্ষা করে দেখা গিয়েছে সেটা ম্যাক্স প্লাংক দিয়েছে। ঠিক আছে? তাহলে এই কথাটা আমরা এভাবে তোমার ইংরেজিতেও কথাটা বলা আছে, আমি যেটা বললাম। তাহলে এখানে পরবর্তীতে তাহলে মূল কথা, এখানে রেডিয়েশন ৩ টে কথা। ঠিক আছে? একটা ভিনের কথা, একটা রেলিজেন্স এর কথা। এই ২ টা কথা একসাথে ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এটা ৩ নাম্বার কথাটা হচ্ছে ম্যাক্স প্লাংক ব্যাখ্যা দিতে সফলভাবে সক্ষম। এইজন্য রেইলে জিন্সের যে আমরা সূত্রটি কিছুক্ষণ আগে ম্যাক্স প্লাংকের যে সূত্রটি রয়েছে, সরি, আমরা প্লাংকের যে সূত্রটি রয়েছে সেটা ব্যাখ্যা দিতে সক্ষম হয়। যার ফলে এই ব্যাখ্যা দেওয়ার জন্য যে সূত্রটি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এই যে সূত্রটি, এই সূত্রটি। তো এই সূত্রটির মাধ্যমে আমরা কিন্তু ওই সমীকরণটাকে এপ্লাই করে উভয় সূত্র মানে ভিন্ন সূত্র আমরা পেয়ে যাই। আমরা আ প্লাংকের সূত্র, আ ইসের রেলে জিন্সের সূত্র পেতে পারি। তাহলে আমরা এই ব্যাখ্যাটা আমরা দেখতে চাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ
একটি প্রমাণ শর্ট করে আমি একটি প্রমাণ দেখিয়েছি, নমুনা প্রমাণ এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখো আ আ আমরা যে সূত্রটি দেখলাম, ম্যাক্স প্ল্যাংকের সূত্রটি সেখানে রয়েছে আ যখন এটা লার্জ হয় ল্যামডার মান, তাহলে তখন এইটা কি হয়? এই বিকিরণ কম্পাঙ্কটা কম হয়। বিকিরণ কম হয়। কারণ কি? এটার সাথে ব্যস্তানুপাতে হয়। তাহলে এক্ষেত্রে হয়, তাহলে আমরা H nu, এটা H nu বাই KT ইস মাস লেস দেন এটা। তার মানে এই টার্মটার সাথে 1 বড়। কারণ কি? H এর মানটা থেকে এইটা যদি ভাগ করে, তাহলে এটা ১ এর চেয়ে অনেক ছোট হয়ে যায়। তোমরা এটা বুঝতে পারছো মনে হয়। তাহলে এইটা হলে, তাহলে এই যে এই টার্মটা একটা ছোট, মানে ১ এর চেয়ে অনেক ছোট মানটাকে তাহলে আমরা এভাবে যদি পাওয়ার নেই, আসলে এটা এক্সপ্যান্ড করলে এভাবে আমরা ম্যাক্লৌরিনের ধারার সাহায্যে যদি এক্সপ্লেইন করো, তোমরা এভাবে মান পেতে পারো। আচ্ছা, এখন তোমরা সেই ইকুয়েশনে বসিয়ে দাও। ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা এটাকে সরলীকরণ করে আমরা যে মানটা পাবো, এটা কাটাকাটি করলাম, এটাকে নিয়ে এসে তাহলে এখান থেকে আমরা এই মানটা বসিয়ে দিলে এভাবে একটি মান পাই। এটাকেই আমরা বলছি সেই কাঙ্ক্ষিত রেলে জিন্সের সমীকরণ। তাহলে রেলে জিন্সের সমীকরণ আমরা এখান থেকে যদি অন্য মানগুলোকে ধ্রুব ধরি, তাহলে নির্দিষ্ট কৃষ্ণ বস্তুর জন্য is proportional to 1 by lambda to the power 4, lambda to the power 4। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কার থিওরি? রেলে জিন্সের থিওরি। তাহলে আমরা এটুকুই বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের তাহলে এই যে বিকিরণ সূত্রগুলো কিছুক্ষণ ধরে আমি আলোচনায় করলাম ৩ টি বিষয়। আমরা সেই মৌলিক বিষয়গুলো ধারণা নিতে সক্ষম হয়েছি। তাহলে আমরা এটাই ম্যাক্স প্ল্যাংক, তাহলে আমরা এভাবে ধারণা নিতে পারবো। তোমরা যদি ধারাবাহিকভাবে রেডিয়েশন থিওরিটা ব্যাখ্যা করতে চাও, তাহলে ভিনের সূত্রটি নিয়ে আসবে। আ রেলে জিন্সের কথাটা বলবা। একটা শর্ট ওয়েভলেংথ, একটা লং ওয়েভলেংথ এর জন্য কোথায় কি ঘটে সেটা আমি বললাম। এরপরে তোমরা এই ২ টাকে পরবর্তীতে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এটা কি ব্যাখ্যা করেছেন, সেই কথাটা তোমরা অনায়াসে বলতে পারবা। তাহলে এটা করে আমরা দেখলাম যে জি যে একটি মাইলস্টোন সূত্রটি দিয়ে দিয়েছেন আমাদের মাঝে, সেই সূত্রটি দিয়ে ভিনের সূত্রটি আমরা প্রতিবেদন করতে পারি এবং রেলে জিন্সের সূত্রও আমরা প্রতিবেদন করতে সক্ষম হই। এটাই আমাদের সফলতা। এখন শিক্ষার্থীরা আমাদের মূল যে বিষয়গুলো আমরা দেখলাম, যে সূত্রে রেডিয়েশন থিওরির যে আলোচনা, সেটা আমাদের শেষ হলো। তোমরা যারা প্রয়োজনীয় যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করবা। তাহলে এই কথাগুলো, তাহলে আমরা ৩ টা বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের কথাগুলোর মধ্যে সেই বিষয়গুলো চলে আসবে। তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা যায়, আমাদের সময় স্বল্পতা আছে। এর মধ্যে তোমরা প্রশ্ন করতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো। স্যার, প্রশ্নটা একটু কিছুটা আগের টপিকসের, কিন্তু স্যার আমরা বিকিরণের বৈশিষ্ট্য পড়ছিলাম যে বিকিরণের ভিতরে প্রতিফলন প্রতিসরণ সূত্র মেনে চলে। কিন্তু স্যার এটা কিভাবে, মানে বিকিরণ তাপ তো উপরের দিকে আসে, এটা কিভাবে প্রতিফলিত হয় বা এটা কিভাবে প্রতিসরিত হয়? আচ্ছা, বিকিরণ এটা প্রতিসরিত হয় কিভাবে? আমরা যদি মনে করো বাধা দেই, ঠিক আছে? বদ্ধ ঘরের মধ্যে তুমি যদি তাপটাকে একদিক থেকে ছেড়ে দাও, ঠিক আছে? ওই তাপটি আসলে কিভাবে হয়? চারদিকে ছড়িয়ে যায় না? এজন্য আমরা উপলব্ধি করি না। কিন্তু যদি ওটাকে একটা ইউনিট হিসেবে আমরা বিবেচনা করি যে এক রে ধরে চলে যাচ্ছে, তাহলে সেটা বাধা পেয়ে কিন্তু ওই ঘরটাকেই ওর্ম করছে, গরম করে দিচ্ছে। তাহলে এটা হলো রিফ্লেকশন হয়। কারণ ৩ টে ঘটনা ঘটে। তোমরা দেখছো রেডিয়েশন কি করে একটা জায়গায় ট্রান্সমিট করে, রিফ্লেক্ট করে। এখন এটা ওয়ালের উপর নির্ভর করে। ওয়ালটা কি দিয়ে, গ্লেসি দিয়ে তৈরি করছো কিনা। সে যদি গ্লেসি দেয় বাধা পেয়ে আবার চলে আসবে। এখন ওটা যদি গ্লাস হয়, তাহলে ওটা বাধা পেয়ে ভিতর কুপরিবি পদার্থ হয়ে ওদিকে চলে যেতে পারবে। বুঝতে পারছো? দেখো, তুমি ফ্লাক্সের মধ্যে পানি রাখছো, ফ্লাক্সের কিন্তু ভিতরেরটা গরম থাকতেছে, বাইরেটা ওভাবে গরম মনে হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু বডি বেয়ে কিছুটা গরম বাইরে আছে। কিন্তু তুমি ওইটা যদি একটা গ্লাসের পাত্রে রাখো, তুমি কিন্তু উপর থেকে ধরলেই কিন্তু তাপ পাও। তার মানে এটা তুমি কোন পরিবেশে রাখছো তার উপর এটা ডিপেন্ড করে। এটা এই ঘটনাগুলো ঘটে। কারণ যখন ছেদ করে একটা জায়গা থেকে আরেকটা যায়, তাহলে ওটা কি হয়? প্রতিসরণ হবে। আর বাধা পেয়ে যখন চলে আসবে তখন কি প্রতিফলন হচ্ছে। অতএব এই ঘটনাটা ঘটে। কারণ রেডিয়েশন থিওরিটা আমি চোখে দেখি না। রেডিয়েশন বিষয়গুলোকে আমরা চোখে দেখি না। তাপটা লাগে, অনুভব করা যায়। এই। খুব ভালো প্রশ্ন, নাইম। জি স্যার। আর কারো প্রশ্ন আছে কি? তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো।
থিওরির উপরে। তোমরা এই বিষয়গুলো আমি আরো এখানে ব্যাখ্যায় তোমরা বই থেকে আরো পড়ে নিতে পারো। কোয়ান্টাম তত্ত্বটাও তোমাদের জানা দরকার। এই ক্ষেত্রে এ তোমরা সেটা করে নিবে। এখন আমি একটি বিষয় বলতে চাই যে তোমরা যে এটির প্রতিপাদনগুলো শিখবে, প্রতিপাদনগুলো শেখার ক্ষেত্রে তোমরা লিখে নোট করে যে জায়গাগুলোতে অস্পষ্টতা রয়েছে মানে তোমাদের বুঝতে অসুবিধা রয়েছে সেই জায়গাগুলো তোমরা রেখে দিতে পারো পরবর্তীতে স্বাভাবিক পরিস্থিতির ক্লাসের জন্য, অথবা তুমি যে বিষয়গুলো এখন সমাধানযোগ্য সেই জায়গাটুকু তোমরা এই ক্লাসের মাধ্যমে হোক আর যেভাবে হোক তোমরা সমাধান করতে পারো। শিক্ষার্থীরা তোমাদের সম্ভবত আরো কারো প্রশ্ন নেই, তোমরা সংযুক্ত থেকেছো। আমি তোমাদের সংক্ষেপে একটা কথা বলতে চাই। আহ, আচ্ছা, তোমরা একটি কথা কি আছে, নাইম আছো তো নাকি? নাইম তুমি, ইশরাত আছে, নাইম আছে, আচ্ছা নাইম, তুমি একটা কথা বলতে পারো। সেটা হচ্ছে আহ, যদি পরীক্ষায় আসে ভিনের সূত্র আর রেলে জিন্সের সূত্রের পার্থক্য কি? কি বলবো? স্যার বেশ স্যার, সরি স্যার, এটা আসলে স্যার আচ্ছা ঠিক মানে আছে। বেসিক পার্থক্যটা। আচ্ছা, আমি স্যার তোমার মূল স্যার বিষয়টা আমি ধরি। একটু চেষ্টা করি। হ্যাঁ, বলতে পারো, ঠিক আছে। স্যার ভিনের সূত্রে হচ্ছে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের ক্ষেত্রে এর ল্যামডার মান বৃদ্ধি পায় আর সেক্ষেত্রে শক্তি ঘনত্বটা মূলত হ্রাস পায়। আর যখন আমরা রেলে জিন্সের কথা বলবো তখন এটার উম, আহ, এটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ নিয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে ল্যামডার মান হ্রাস পেতে থাকে আর এক্ষেত্রে শক্তির ঘনত্বটা বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? মানে ভিন্নের সূত্র হলো ক্ষুদ্র জি তরঙ্গ স্যার। দৈর্ঘ্যের ক্ষেত্রে। হ্যাঁ স্যার। আর আর আহ, আর জি আর স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো পার্থক্য। আচ্ছা, আম, তাহলে যদি পরীক্ষায় বলে যে কি কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় পদার্থবিজ্ঞানের ব্যর্থতা কি, তাহলে বলবা যে যেহেতু একই একই বিষয় ব্যাখ্যা করতে দুই ধরনের সূত্র লাগে, এটা হলো চিরায়ত ক্লাসিক্যালের ব্যর্থতা। আর যদি সফলতা বলে তাহলে কোয়ান্টাম ক্লাসিক। পদার্থবিজ্ঞানের শর্ত, সেটা ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা সফলভাবে দিয়েছে। কি ক্লিয়ার? আচ্ছা জি স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আর আজকে প্রশ্ন নিচ্ছি না। তোমরা পরবর্তীতে সংযুক্ত থাকবে আমার প্রবলেম ক্লাসগুলোতে। আমার যারা এতদিন থিওরি ক্লাসগুলোতে সংযুক্ত থেকেছো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে হলেও তোমরা দূর দূরান্তে আছো, তোমরা বাসায় বসে পড়ার প্রতি আগ্রহ আছে এবং স্টাডি করতে পারছো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ, আহ, যে আহ, অভিষ্ট লক্ষ্য দিয়েছে যে এই সময় তোমাদের পড়ার ক্ষেত্রে চালিয়ে নেওয়ার জন্য, সেটা তোমরা করতে পারছো। এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এরই সাথে তোমাদের এই ক্লাসগুলো চ্যানেলে প্রচার করবেন। সেখানে তোমরা সংযুক্ত থেকে সেই স্টাডি গুলো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সহপাঠী তাদেরকে বলবা যে ক্লাসগুলো সংযুক্ত থেকে ধারাবাহিক পড়াগুলো নিয়ে নেয়ার জন্য। তাহলে আজকে তোমাদের ক্লাস এখনই সমাপ্তি ঘোষণা করছি। এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো বাসায় সুবিধাজনক সময় করে ফেলবে। এর মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিনের সরণ সূত্রটি লিখবে। সরণ সূত্র তো তোমরা জানো, দুটো সূত্র, একটি সূত্র আরেকটি সূত্রের সাথে পার্থক্য আছে, দুইটা সূত্র এখানে লিখবে। প্লাঙ্কের বিকিরণ সূত্রের গাণিতিক রূপটা লিখবে, গাণিতিক রূপ, এটা কুইজ প্রশ্ন হিসেবে আসতে পারে। আর পরবর্তীতে শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে রেলে জিন্সের সূত্রটি প্রতিপাদন করো। আর রেলে জিন্সের সূত্রটি প্রতিপাদন করার ক্ষেত্রে যদি কিছু না বলা থাকে তাহলে তুমি প্লাঙ্কের সূত্র দিয়ে করাটাই শ্রেয়। প্লাঙ্কের সূত্রটি লিখে আহ, মানে আনুষঙ্গিক বিষয়গুলো রেফারেন্স দিয়ে তারপর তুমি প্রমাণ করতে পারো। এছাড়াও অন্যভাবেও প্রমাণ করা সম্ভব আছে। তাহলে তোমরা আহ, আহ, তোমরা যারা সংযুক্ত আছো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সংযুক্ত থাকবে এই প্রত্যাশা রইল। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আচ্ছা স্যার, ধন্যবাদ।